স্বাগতম সবাইকে পৃথিবীর সবচেয়ে সুন্দর ট্রেন জার্নিতে। শুভ সকাল সুইজারল্যান্ডের কুর শহর থেকে। হালকা মেঘবৃষ্টির এই সকালবেলা গরম গরম এক কাপ কফিতে চুমুক দিতে দিতে শুরু করছে আজকের ভ্রমণের পালা। গত পর্বে গ্লেশিয়ার এক্সপ্রেস ট্রেন রুটে ঘুরে আমরা পৌঁছেছি এই সুইজারল্যান্ডের পাহাড় ঘেরা শহর কুরে। শনিবার ছুটির দিন সকালে কুর শহরের ওল্ড টাউন ঘুরে দেখতে বের হয়েছি। সাধারণত ইউরোপিয়ান শহরগুলিতে এর আগে ওল্ড টাউনে ফ্লোমার্ট বা সাপ্তাহিক মার্কেট দেখেছি সবসময় একটা নির্দিষ্ট জায়গায় হতে, কিন্তু এখানে পুরো ওল্ড টাউনের রাস্তা জুড়েই এটা সেটার পসরা সাজিয়ে বসেছে দোকানিরা। ফ্রেশ সবজি থেকে শুরু করে ঘর সাজানোর জিনিসপত্র কি নেই এখানে। আরও যেটা চোখে পড়ল সেটা হচ্ছে মূল স্কোয়ারে বাচ্চারা তাদের পুরনো খেলনা নিয়ে বসেছে অন্য বাচ্চাদের কাছে বিক্রি করার জন্য। সুইজারল্যান্ডের মতো ধনী একটা দেশের মানুষেরও পুরনো খেলনা বেচা বা কেনার জিনিসটা দেখে খুব ভালো লাগলো। ওল্ড টাউনে কতক্ষণ হেঁটে বেড়ানোর পর এবার হোটেল থেকে চেক আউট করে সোজা স্টেশনে। আমাদের আজকের দিনের যে ট্রেন রুটটি ফলো করব সেটার নাম বার্নিনা এক্সপ্রেস রুট। কুর থেকে শুরু হয়ে এই ট্রেন রুটটি ইতালির বর্ডার টাউন তিরানোতে গিয়ে শেষ হয়। সুইজারল্যান্ড ও অনেক ক্ষেত্রে পৃথিবীর সবচেয়ে সুন্দর ট্রেন জার্নি বলা হয় এটিকে, যার অনেকটুকুই ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের অন্তর্ভুক্ত। আমাদের প্ল্যান হচ্ছে আজকে পথের মাঝামাঝি কোথাও বিরতি নিয়ে পরদিন তিরানোতে যাওয়া, এরপরে আবার একই পথে ফিরে আসা। যাবার সময়ের আবহাওয়া বার্তায় দেখলাম একটু মেঘলা থাকবে আর ফেরার সময় রোদেলা। আর আবহাওয়ার কথা ভাবতে ভাবতেই ট্রেনের অ্যানাউন্সমেন্ট শুনে একটু জানালার দিকে তাকালাম। It is one of the most impressive constructions on the line, as it curves elegantly above the valley below before entering a tunnel carved into a sheer rock face. পৌঁছে গেলাম ফিলিসুরে। ফিলিসুরের পরিচিতি এই 100 বছরেরও বেশি পুরনো ল্যান্ডওয়াসার ভিয়াডাক্টের কারণে। সুইজারল্যান্ড ট্যুরিজমের মূল দুইটি আকর্ষণ গ্লেশিয়ার এক্সপ্রেস ও বার্নিনা এক্সপ্রেসের প্রচারে সম্ভবত সবচেয়ে বেশি ব্যবহৃত ছবি এই পাথরের ব্রিজটির। ফিলিসুর স্টেশন সংলগ্ন দোকানে কাঁধের ব্যাগ রেখে ছোট্ট একটা হাইকিংয়ে বেরিয়ে পড়লাম। উদ্দেশ্য হচ্ছে সেই ল্যান্ডওয়াসার ভিয়াডাক্টটি ভালো করে দেখা ও কিছু ছবি তোলা। ঘন্টায় সাধারণত 2 বার ট্রেন আসা যাওয়া করে এই ব্রিজটির উপর দিয়ে, তাই টাইমিং ঠিক রাখা চাই। তো ছোট একটা হাইকিংয়ের পরে আবারও ট্রেনে চেপে বসলাম। আমাদের মূল বার্নিনা এক্সপ্রেস রুট থেকে একটু ডিটুর নিয়ে এখন যাব আরেক ছোট পাহাড়ি শহর ডাভোসে। যাবার পথে একটা ইন্টারেস্টিং জিনিস বুঝলাম। ট্রেনের লাইনে বেশ কিছু ছোট ছোট গ্রামে স্টেশন আছে যেগুলোতে ট্রেন থামার জন্য আগে থেকে বাটন চেপে সিগন্যাল দিতে হয়, না হলে ট্রেন থামে না। যাই হোক, ডাভোস শহরে গিয়ে একটু ঘুরে ফিরে দেখার পালা। এই শহরটির নাম শুধুমাত্র এর আগে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের আয়োজনের জন্য শুনেছি।
যখন বছরে একবার সারা পৃথিবীর বড় বড় ব্যবসায়ী ও টাকা পয়সাওয়ালা মানুষদের আনাগোনা ঘটে এই এলাকাতে। আর ট্যুরিজমের ক্ষেত্রেও ইন্টারন্যাশনাল ট্যুরিস্টের আগমন তুলনামূলকভাবে অনেক কমই বলা যায়। তবে শীতে স্কিইংয়ের জন্য সুইসদের কাছে বেশ জনপ্রিয় জায়গা এই ডাভোস ও এর আশপাশের স্কি রিসোর্টগুলো। ডাভোস শহরের মূল রাস্তা একটু হেঁটে বেড়ানোর পর এবার সময় হলো হোস্টেলে চেক ইন করার। হোস্টেল মূল শহরের বাইরে, ট্রেনে করেই 2 স্টেশন। তবে স্টেশনে গিয়ে সপ্তাহে 2 দিন মাত্র চলা এই নস্টালজিয়া ট্রেনের দেখা পেয়ে গেলাম। পুরানো বেশ কিছু ট্রেনের বগি আর স্টিম ইঞ্জিনের লোকোমোটিভ। অল্প সময়ের জন্য হলেও বেশ সুন্দর আর ইন্টারেস্টিং এই নস্টালজিয়া ট্রেনের জার্নি। তো পৌঁছে গেলাম আজকের রাতের থাকার জন্য নির্ধারিত হোস্টেলে। সুন্দর একটা ছোট্ট পাহাড়ি পানির ধারার পাশে অবস্থিত এই জায়গাটি মূলত একটি ক্যাম্পিং গ্রাউন্ড আর স্কি রিসোর্ট। যে ব্যাপারটায় সবচেয়ে এক্সাইটেড হলাম সেটা হচ্ছে হোস্টেল থেকে পাওয়া গেস্ট কার্ড। এটি ব্যবহার করে একদিকে যেমন এই এলাকার লোকাল বাস ও ট্রেনে বিনামূল্যে ভ্রমণ করা যায়, অন্যদিকে এই অঞ্চলের প্রায় 4টি পাহাড়ের কেবল কারে মাত্র 15 ইউরো খরচ করেই ওঠা যায়। সারাদিন অনেক ঘোরাফেরা দৌড়াদৌড়ির পরে বেশ ক্লান্ত। তবে এই নীরব শুনশান পরিবেশের মাঝে পানি স্রোতের শব্দে আশপাশের এলাকায় সন্ধ্যাবেলা একটু হেঁটে বেড়ানোয় মন প্রাণ সব কিছুই যেন ক্লান্তি থেকে জেগে উঠল। ডাভোসে মেঘলা সকাল। গতকালকে হোস্টেল থেকে পাওয়া গেস্ট কার্ডটিকে আজকে কাজে লাগাতে হবে, আর সেই ভাবনা থেকেই এখন আমাদের পাহাড়ের উদ্দেশ্যে যাত্রা। এমন মেঘলা দিনে পাহাড়ের এলাকায় তেমন কিছু দেখা না দেখা ভাগ্যের ব্যাপার। তাই ভাগ্য ভালো হওয়ার আশাতেই পার্সেন ভানে উঠে বসলাম পাহাড়ের উপরে যাবার জন্য। সাধারণত সুইজারল্যান্ডের একটি পাহাড়ে উঠতেই দেখা যায় 50 ইউরোর মতো খরচ হয়ে যায়। সেখানে এই গেস্ট পাস থাকার সুবাদে এই পাহাড় সহ প্রায় 3টি পাহাড়ে উঠতে মাত্র 15 ইউরো খরচ হয়। আমার মতন বাজেট ট্রাভেলারের জন্য ভালো সংবাদ বলা যায়। তো ডাভোস শহরের নিচে মেঘ থাকলেও মেঘের স্তর ভেদ করে যখন পার্সেন বান করে পাহাড়ের উপরে উঠে গেলাম, তখন আশেপাশের পরিষ্কার আবহাওয়া দেখে মন ভালো হয়ে গেল। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 2800 মিটারেরও বেশি উচ্চতার এই পাহাড় চূড়ায় যেতে 2টি কক ট্রেন ও একটি গন্ডোলা ব্যবহার করা লাগে। গন্ডোলায় করে একদম চূড়ায় যাবার আগে কক ট্রেন স্টেশনে একটা রেস্টুরেন্ট আছে। সেখানে আমি বাদে মাত্র কয়েকজন মাউন্টেন বাইকারের দেখা পেলাম। বছরের এই সময়ে মাউন্টেন বাইকিং ও হাইকিংয়ের জন্য এইরকম পাহাড়গুলোতে মানুষের আনাগোনা থাকলেও সবচেয়ে বেশি মানুষের আগমন ঘটে শীতে স্কিইং করার জন্য। যে ব্যাপারটা এখানে একটু আলাদা লাগলো সেটা হচ্ছে পাহাড়ের পাথরের রং। সুইজারল্যান্ডের এখন পর্যন্ত দেখা পাহাড়গুলোতে বেশিরভাগই উজ্জ্বল বর্ণের রং হলেও এখানে পাথরের রং কালো। তো রেস্টুরেন্টের বারান্দা থেকে আশেপাশের দৃশ্য বেশ খানিকক্ষণ দেখার পরে এবার পাহাড়ের একদম চূড়ায় চলে যাওয়া। প্রায় 2800 মিটারের বেশি উচ্চতায় ওয়াইসফ্লু নামে পাহাড়ের যে পিক, সেটায় যেতে হলে এখান থেকে একটা গন্ডোলা রাইড নিতে হয়। এত সকালে যেহেতু আমি বাদে আর কোনো পায়ে হাঁটার ট্যুরিস্ট এখানে আসেনি, সেহেতু পুরো পাহাড় চূড়াটা আমার একার জন্যই বরাদ্দ বলা যায়। পাহাড়ের চূড়া থেকে একদম চারিদিকে 360 ডিগ্রি ভিউ পাওয়া যায়। আবহাওয়া ভালো থাকায় অনেক দূরের পাহাড়ের চূড়াগুলো পর্যন্ত দেখা যাচ্ছে এখান থেকে। ডাভোসে আসার যেখানে আগে থেকে প্ল্যানই ছিল না, সেখানে এসে এত সুন্দর আবহাওয়া এবং এত ভালো ভিউ দেখতে পাওয়া যাবে, সেটা সত্যি ভাগ্যের ব্যাপার। আর সেই সাথে আরও যুক্ত হলো একদল আইবেক্স দেখতে পাওয়ার সৌভাগ্য। কি আর বলার, এর চেয়ে ভালো দিনের শুরু হতেই পারে না।
এবেলার মতো আপাতত পাহাড়ে চড়া এবং ডাভোসের এই সুন্দর ডিট্যুর শেষ। এখন আমরা আবার ফিরে যাব আমাদের মূল বার্নিনা এক্সপ্রেস রুটে, আর সেই রুট কন্টিনিউ হবে গতকালকের ফিলিজুট থেকে। এখান থেকে আমাদের এখনের গন্তব্য সেন্ট মরিটস। পাহাড়ের আঁকাবাঁকা ও উঁচু নিচু পথে গ্লেশিয়ার এক্সপ্রেস ট্রেন রুটের শেষ প্রান্ত ও সুইজারল্যান্ডের সবচেয়ে বিলাসবহুল পাহাড়ি টাউন এই সেন্ট মরিটস। তবে আলপসের সবচেয়ে উঁচুতে অবস্থিত সাধারণ প্যাসেঞ্জার ট্রেন টানেল আলবুলা টানেলে যেতে ট্রেন পাহাড়ের গায়ে একসময় ঘুরে ঘুরে রিংয়ের মতো উপরে ওঠে। দেখে একটু কনফিউজড হয়ে গেলাম যে ট্রেন একই জায়গাতে কেন বারবার ঘুরপাক খাচ্ছে। তো এই ঘুরপাক খেতে খেতেই চলে এলাম সেন্ট মরিটসে। সুইজারল্যান্ড ধনীদের দেশ, কিন্তু সেন্ট মরিটসে পা রাখতেই টের পেলাম এটা যেন ধনীদের মাঝেও ধনীদের জায়গা। রাস্তায় চলা বা পার্কিংয়ে পার্ক করা গাড়ির ব্র্যান্ড কিংবা চারিদিকে সব লাক্সারি ব্র্যান্ডের দোকান, একটু ভিন্ন লেভেলের ব্যাপার স্যাপার। মূলত সুইজারল্যান্ডের লাক্সারি স্কি রিসোর্ট টাউন বলে পরিচিত এই জায়গাটি। এছাড়াও 2 বার শীতকালীন অলিম্পিকের আয়োজন করার কারণে বেশ নামডাক রয়েছে এই ছোট লেক টাউনটির। টাউনের ভেতরটা ঘুরে একটু দেখে লেকের পাড়ে এসে ঠান্ডা পানিতে কতক্ষণ পা ভিজে বসে রইলাম এই শান্ত সুন্দর পরিবেশে। সেন্ট মরিটস থেকে বার্নিনা এক্সপ্রেস রুটের বাকিটা যাবার জন্য ট্রেন চেঞ্জ করতে হয় একবার। এই পথে যে ট্রেন চলে তার নাম হচ্ছে রাইশিয়ান রেলওয়ে, যার একটা বড় অংশই ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের অন্তর্ভুক্ত। সেন্ট মরিটস থেকে বের হয়ে ট্রেন আস্তে আস্তে আরও উঁচুতে উঠতে থাকে। পথে বার্নিনা পাস পেরিয়ে মর্টাস গ্লেশিয়ার পার হয় ট্রেন। তারপরে ট্রেন পৌঁছে যায় ইউরোপের সবচেয়ে উঁচু রেল ক্রসিং অস্পিজিও বার্নিনাতে। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 2253 মিটার উচ্চতায় অবস্থিত এই ট্রেন লাইনটি স্বচ্ছ নীল জলের লেক লাগো বিয়ানকো ঘেঁষে চলে গেছে। কি অপরূপ সুন্দর এই দৃশ্য, সেটা হয়তো সামনে থেকে না দেখলে ভাষায় বলে বোঝানো কঠিন। একটু মেঘলা আবহাওয়ায় পানির রং খুব বেশি ভালোভাবে বোঝা না গেলেও আগামীকাল ভালো আবহাওয়া থাকবে এই রাস্তা দিয়েই ফেরার সময়, তাই এই জায়গাটির অন্যরকম সৌন্দর্য দেখারও সুযোগ হবে বলে আশা করা যায়। আরও কিছু দূর ট্রেন যেতেই জানলা দিয়ে সুইস আলপসের গ্লেশিয়ার দেখে তো অবাক না হয়ে উপায় নেই। আর এই গ্লেশিয়ারের ঠিক বিপরীতেই আমাদের বার্নিনা এক্সপ্রেস ট্রেনের সবচেয়ে হাইলাইটেড স্পটগুলোর একটি আল্প ড্রুম। পাহাড়ের উপরে ছোট্ট একটা ট্রেন স্টেশন, স্টেশন সংলগ্ন একটা রেস্টুরেন্ট, আর অন্যদিকে গ্লেশিয়ারের সামনে একটা নীলাভ লেক। এর চেয়ে সুন্দর ট্রেন স্টেশন হতে পারে বলে আমার মনে হয় না। গত কয়েকদিন অনেকগুলো অসাধারণ ট্রেন জার্নিতে বেশ কিছু সুন্দর ট্রেন স্টেশন দেখার সুযোগ হয়েছে, তবে এখন পর্যন্ত এটিই সেরা। তো এই স্টেশনে থাকার সময় মেঘলা আকাশ ভেঙে হালকা বৃষ্টি শুরু হলো। তাতে দুঃখ নেই, বৃষ্টির মাঝেও যেন অন্যরকম সুন্দর লাগে এই দৃশ্যগুলো দেখতে। আবারও ট্রেনে চড়ে বসলাম, আর এখান থেকে এঁকে বেঁকে নিচের দিকে নামতে শুরু করলো ট্রেন। আর ওই যে দূরে সমতল দেখা যাচ্ছে ওটা হচ্ছে ইতালি, সেই দিকেই যাচ্ছি আমরা। যেতে পথে আরেকটি সুন্দর লেক লাগো ডি পোসিয়াভো পার হলাম। আগামীকাল এই লেকের ধারে নেমে একটু ঘোরাফেরা করতে হবে। এই যাত্রায় এই মেঘ বৃষ্টির মাঝে ট্রেনে বসেই সৌন্দর্য উপভোগ করা যাক। ইতালিতে প্রবেশের আগে বার্নিনা এক্সপ্রেস ট্রেন রুটে সর্বশেষ আকর্ষণ হল ব্রুজিও স্পাইরাল ভিয়াডাক্ট। একরকম ট্রেনের জন্য দোতলা থেকে নিচতলায় নামা বা ওঠার জন্য একটা পেঁচানো লাইন, দেখার মতো বিশেষ একটা ব্যাপার। তো এই দৃশ্য দেখতে দেখতেই একসময় পৌঁছে গেলাম সুইস ইতালিয়ান বর্ডারে অবস্থিত ইতালিয়ান ছোট টাউন তিরানোতে। বার্নিনা এক্সপ্রেস ট্রেন রুটের সর্বশেষ ট্রেন স্টেশন হচ্ছে তিরানো। স্টেশন থেকে সোজা চলে গেলাম হোটেলে। চেক ইন করে ব্যাগ রেখে ফ্রেশ হয়ে খাবারের সন্ধানে বের হলাম।
এই কয়দিন ব্যয়বহুল সুইজারল্যান্ডে টাকা বাঁচাতে বাইরে তেমন ভালো কিছু খাওয়া হয়নি, তো পিৎজা খেতে খেতে একটা সুন্দর দিনের শেষ, আর কালকে একই পথে ফেরার প্ল্যান। শুভ সকাল ইতালির পাহাড়ি টাউন তিরানো থেকে। চকচকে রোদেলা দিন, দেখেই মন ভালো হয়ে গেল। তিরানোয়ের রাস্তাঘাটে একটু নিরুদ্দেশ হাঁটাহাঁটি করার পরে স্টেশনে চলে গেলাম। বার্নিনা এক্সপ্রেসের এই ইতালিয়ান বর্ডারের অংশে ট্রেন আসলে গাড়ির রাস্তার মাঝের লাইন দিয়ে ধীরগতিতে চলে। এই একই ট্রেনগুলো পাহাড়েও চড়তে পারে, আবার বেশ দ্রুত গতিতেও চলে, মানে অলরাউন্ডার ট্রেন আর কি। আজকের দিনের প্রথম আকর্ষণ হিসেবে আমরা এখন পার হচ্ছি ব্রুসিও স্পাইরাল ভিয়াডাক্ট। আজকে ট্রেন নিচ থেকে উপরের দিকে উঠছে এই স্পাইরাল ট্রেন লাইনটি ধরে। চলে এলাম লেক পোশিয়াভোতে। গতকালকে বৃষ্টির জন্য এই লেকের ধারে নামা হয়নি, তবে আজকে এই সকালের সুন্দর মিষ্টি রোদে নীল জলের লেককে দেখতে একেবারে অপার্থিব লাগছে, তাই নামার সিদ্ধান্ত ফাইনাল। লেকের অপর প্রান্তে ট্রেন স্টেশনের নাম লে প্রেসে। এমনি সময় নৌকায় করে লেকে ঘোরাফেরা করা যায়, তবে এই ছুটির দিনে সকাল সকাল আমি বাদে আর কাউকেই দেখছি না এখানে। ভাবলাম এই সুন্দর জায়গা ব্রেকফাস্ট হিসাবে একটা স্যান্ডউইচ খাওয়ার জন্য পারফেক্ট। লেকের ধারে শান্ত পরিবেশ কিছুক্ষণ উপভোগ করার পর আবারও ট্রেনে উঠে বসলাম। ছোট ছোট গ্রামগুলোকে পেছনে ফেলে পাহাড়ি বনের ভেতর দিয়ে এঁকে বেঁকে ট্রেন পাহাড় বেয়ে উঠছে। তবে এই ফেরার জার্নিতে কপাল ভালো, কারণ ট্রেনের পেছনে কয়েকটি ছাদ খোলা বগি রয়েছে। আর কি চাই, বাইরের সুন্দর দৃশ্যও দেখা যেমন সুবিধা, তেমনি ছবি তোলার জন্য পারফেক্ট। এই খোলা বগিগুলো মূলত বাচ্চাদের জন্য। বাবা মায়েরা তাদের বাচ্চাদেরকে নিয়ে এই খোলা বগিগুলোতে ভ্রমণ করতে পারে, আর আমি একটা কোনাতে জায়গা পেলাম দাঁড়িয়ে ছবি তোলার জন্য। তো আবারও পরিচিত গ্লেশিয়ার ও লেক দেখতে দেখতে পৌঁছে গেলাম আলপগ্রুমে। গতকাল এখানে নেমে 1 ঘন্টা ছিলাম, কিন্তু তবুও আজকের ভালো আবহাওয়ায় আবার যাত্রাবিরতি নেয়ার লোভ সামলাতে পারলাম না। এইখানে বেশ কিছু হাইকিং ও মাউন্টেন বাইকিং ট্রেল আছে। সারা বছরের মধ্যে শুধুমাত্র সামারের মাস 2 এই ট্রেলগুলো খোলা থাকে, তাই মানুষের উৎসাহ বেশ চোখে পড়ল। যাত্রাবিরতির পর আবারও ট্রেনে উঠে এখন আমরা পার হচ্ছি বার্নিনা এক্সপ্রেস রুটের সর্বোচ্চ পয়েন্ট ও সবচেয়ে সুন্দর লেক লাগো বিয়ানকো। এত সুন্দর এই লেকের পানির রং আর পেছনের পাহাড়ের দৃশ্য এক দৃষ্টিতে তাকিয়ে থাকা যায়, আর ফোনের ক্যামেরায় ছবি বা ভিডিওতে যেন চোখে যা দেখছি তার খুব কমই সবাইকে দেখাতে পারছি। তো লেক পেরিয়ে ট্রেন আস্তে আস্তে আবার নিচের দিকে নামছে। পথে মর্টাস গ্লেশিয়ারের ভিউ এক কথায় অসাধারণ। বার্নিনা এক্সপ্রেস রুটে কয়েক রকম ট্রেন চলে। কিছু পুরাতন ট্রেন যেগুলোর জানালা খোলা যায়, আবার কিছু নতুন ট্রেন যেগুলোতে জানালা খোলা যায় ও ছাদের গ্লাস দেয়া বগি থাকে।
এখন এই ট্রেনে এমনই একটি বগিতে চলে এলাম। জানালা দিয়ে বাইরে দেখতে দেখতে চলে এলাম বিখ্যাত আলবুলা টানেলে। প্রায় 6 কিলোমিটার লম্বা ও 1820 মিটার উচ্চতায় অবস্থিত এই টানেলের অপর পাশেই সেই পেঁচানো ট্রেন লাইন, যেটা ধরে কয়েকবার ঘুরে ট্রেন পাহাড়ে ওঠানামা করে। সত্যি সুইস ট্রেন ও এর ইনফ্রাস্ট্রাকচারের ইঞ্জিনিয়ারিংয়ের প্রশংসা করতেই হয় এমন সব চমৎকার প্রজেক্টের জন্য। পথে কয়েকটি ছোট ছোট গ্রাম দেখলাম, সবগুলোই ছবির মতন সুন্দর। ট্রেনের পথেই বেশ কয়েকটি ছোট বড় লেক, গ্লেশিয়ার, মাউন্টেন পাস, 55টি টানেল, 196টি ব্রিজ, সব মিলিয়ে এই 144 কিলোমিটার রেলপথকে নির্দ্বিধায় সুইজারল্যান্ডের সবচেয়ে সুন্দর ট্রেন জার্নি বলা যায়। অসাধারণ, চমৎকার, যেভাবেই বর্ণনা করতে চাই না কেন কম হয়ে যাবে এই সৌন্দর্যের কাছে। আর এখান থেকেই ইতি টানছি আমাদের এই 5 পর্বের সুইজারল্যান্ড ট্রাভেল সিরিজের। গত কিছুদিনের সব অ্যাডভেঞ্চার ও অভিজ্ঞতার সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ। আর এই ভিডিওটি ভালো লাগলে প্রজেক্ট রিভাইভাল চ্যানেলটি সাবস্ক্রাইব ও শেয়ার করে বন্ধুদের মাঝে ছড়িয়ে দিতে ভুলবেন না যেন। দেখা হবে অন্য কোথাও অন্য কোনো দিন। গুড বাই।